ভয়ানক তুষারপাতের কারণে একদল মানুষ একটি ঘরের মধ্যে আশ্রয় নেয় এবং সেই ঘরে তারা একটি মেয়েকে খুঁজে পায় যাকে কেউ কিডন্যাপ করেছে এবং সেই কিডন্যাপার এই ঘরের মধ্যেই রয়েছে। কিন্তু সমস্যা হলো তারা কেউ জানে না সেই কিডন্যাপার কে। আর এমন একটি টুইস্টে ভরা মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি নো এক্সিট। মুভি শুরু হয় একটি রিহ্যাব সেন্টার দেখিয়ে। এখানে বলে দিই, রিহ্যাব সেন্টার হলো যেখানে মানুষকে নেশা থেকে মুক্ত করা হয় অথবা যেই মানুষটি নেশা করে তাকে ট্রিটমেন্ট করা হয়। আর এমনই বেশ কিছু মানুষ একটি রিহ্যাব সেন্টারে তাদের নেশা ছাড়ানোর জন্য এসছে, কিন্তু তারা ইচ্ছে করে আসেনি, বরং তাদের ফ্যামিলি এখানে জোর করে তাদেরকে পাঠিয়েছে। কারণ যেই মানুষটি নেশা করে সে কখনোই নেশা ছাড়তে চায় না। আর এই কারণেই প্রত্যেকটা মানুষ তাদের একে অপরের কারণগুলো, অর্থাৎ তারা কেন নেশা ধরেছে সেই সব কিছু বলতে শুরু করে দেয়। আর এমন একটি মেয়ে থাকে যার নাম ডার্বি, আর সেও তার গল্প এখানে বলতে শুরু করে দেয়। কিন্তু এই কথাবার্তার মাঝে এই রিহ্যাব সেন্টারের একজন ছেলে নার্স ডার্বিকে জানায় তার জন্য একটি ফোন এসছে। ডার্বি সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে এবং তার এক আত্মীয় তাকে জানায় বর্তমানে তার মা হসপিটালে ভর্তি রয়েছে এবং তার একটি গুরুত্বপূর্ণ এবং বড় অপারেশন করতে হবে। এরপর সেই আত্মীয় তাকে হসপিটালের ঠিকানাটা বলে দেয় যাতে সে এখনই হসপিটালে আসতে পারে এবং একইভাবে তার বোনের একটি ফোন নাম্বার দিয়ে দেয় এবং জানায় সে যেন এখনই তার বোনকেও এই ব্যাপারে ফোন করে জানিয়ে দেয়। কিন্তু ডার্বি ফোন করতে পারে না, কারণ এখানকার নার্স তাকে এমনটা করতে বাধা দেয় এবং একইভাবে তাকে হসপিটালে যেতে দেয় না, কারণ এটা তাদের রিহ্যাব সেন্টারের নিয়মের বাইরে। ডার্বি জানে তাকে কিছু একটা করতেই হবে, তাই রাত হলে সে লুকিয়ে তার রুম থেকে বাইরে বের হয় এবং সেই রুমে চলে যায় যেখানে একটি মেয়ে থাকে এবং তার কাছে একটি ফোন রয়েছে। ডার্বি সবার প্রথমে সেই মেয়েটির কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং তারপর তার রুমে গিয়ে তার বোনকে কল করে। কিন্তু এখানে আমরা জানতে পারি তার বোন এবং তার মধ্যে সম্পর্ক খুব একটা মধুর নয়, যার ফলে তার বোন যখন জানতে পারে তার দিদি সেন্টার থেকে বের হতে চাইছে তখন সে তাকে এমনটা করতে মানা করে এবং বোঝায় এমনিতেই তার মাকে নিয়ে হসপিটালে সমস্যায় রয়েছে, তাই এর মধ্যে সে যদি এখানে চলে আসে তবে তাদের সমস্যা আরো বেড়ে যাবে আর এটা মোটেও ভালো হবে না। ডার্বির বেশ দুঃখ হয় এবং ফোনটা রেখে দেয়, কিন্তু সে হার মানে না। সে ডিসাইড করে সে যে করেই হোক এই সেন্টার থেকে বের হবে এবং তার মাকে দেখতে হসপিটালে চলে যাবে। তাই সেই রাতেই সে একটি মেটালিক অস্ত্র চুরি করে এবং সেটা নিয়ে লুকিয়ে লুকিয়ে এই রিহ্যাব সেন্টার দিয়ে বেরিয়ে যায় এবং এরপর সেই অস্ত্রটা ব্যবহার করে বাইরে থাকা একটি গাড়ি সে চুরি করে নেয় এবং সেটা করে সে হসপিটালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। কিন্তু সে বেশি দূর যেতে পারে না এবং একটা সময় তাকে থামতে হয় যখন তার সামনে প্রচুর বরফ জমে যায়। আসলে এই রাস্তাটা পুরো বরফে ঢেকে গেছে, তাই সে সেখানে কিছুটা বিশ্রাম নেয় এবং এমন অবস্থায় তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যখন ঠিক এমনই করে একবার সে গাড়ির মধ্যে খুব বেশি নেশা করেছিল এবং তার মা এবং তার বোন তাকে কোনো রকমে খুঁজে পেয়েছিল। কিন্তু হঠাৎই তার ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে রাত হয়ে গেছে এবং তার গাড়ির জানালায় একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে। পুলিশ অফিসার তাকে কড়া শব্দে জানায় এটা কোনো ঘুমানোর জায়গা নয়, বরং এটা রাস্তা, তাই আপনাকে এখনই ফিরে যেতে হবে, কারণ সামনের রাস্তায় সম্পূর্ণ বরফ চাপা পড়ে গেছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে এই আবহাওয়া আরো খারাপ হবে। ডার্বি পুলিশ অফিসারের কাছে রিকোয়েস্ট করে এবং তাকে বোঝায় তাকে তার মাকে দেখতে যেতে হবে, যে কিনা হসপিটালে ভর্তি রয়েছে, তাই এটা খুবই আর্জেন্ট একটা ব্যাপার। কিন্তু পুলিশ অফিসার তার কথা শোনে না, বরং তাকে দুটো অপশন দেয় এবং এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা তাকে বেছে নিতে হবে। প্রথমটা হলো তাকে পুনরায় ফিরে যেতে হবে, নয়তো সামনে 100 গজ দূরে একটি ভিজিটিং সেন্টার রয়েছে, সেখানে তাকে অপেক্ষা করতে হবে। ডার্বি ভালোভাবে জানে সে ফিরে যেতে পারবে না, কারণ লুকিয়ে সে পালিয়ে এসছে, তাই সে 100 গজ দূরে ভিজিটিং সেন্টারটাই বেছে নেয়। এখন এরপর ডার্বি সেই ভিজিটিং সেন্টারে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে এখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পারে এই মানুষগুলো এখানেই অপেক্ষা করছে। বাইরে প্রচুর তুষারপাত হতে থাকে, যার ফলে গাড়ি থেকে বেরিয়ে ডার্বি সঙ্গে সঙ্গে সেই ভিজিটিং সেন্টারে ঢুকে পড়ে। ভিতরে ঢুকেই সে একজন বয়স্ক মহিলা এবং বয়স্ক মানুষকে দেখতে পায়, যারা কিনা একটি টেবিলে বসে রয়েছে এবং এর বাইরে সে একটি ছেলেকে দেখতে পায় যে কিনা শুয়ে রয়েছে এবং অন্য একটি ছেলে টেবিলে নিজের মনে কিছু একটা করছে। ডার্বি সবার প্রথমে এখানকার টয়লেটে চলে যায় এবং নিজেকে ফ্রেশ করে নেয় এবং তারপর তার বোনকে মেসেজ করে জানিয়ে দেয় সে হসপিটালে যেতে পারবে না। কিন্তু তার মেসেজটা সেন্ড হয় না, কারণ এখানে নেটওয়ার্ক
নেই। তাই সে নেটওয়ার্ক আনার জন্য বাইরে চলে যায়। আর ঠিক তখনই সে একটি মেয়ের চিৎকার করা গলার আওয়াজ শুনতে পায়। আওয়াজটা বেশ অস্পষ্ট, কিন্তু সে এটা শিওর হয়ে যায় এই গলার আওয়াজটা একটি মেয়ের। সে চারিপাশটা ভালোভাবে দেখতে শুরু করে এবং অনুভব করে এই আওয়াজটা একটি গাড়ির মধ্যে থেকে আসছে। সে সঙ্গে সঙ্গে গাড়ির কাছে যায় এবং কাচের বরফগুলো সরায় এবং যা দেখে সে একদম ভয় পেয়ে যায়। সে লক্ষ্য করে একটি বাচ্চা মেয়েকে মুখে কিছু একটা বেঁধে আটকে রাখা হয়েছে। সে বুঝতে পারে না কি করবে, কারণ গাড়ির দরজা লক করা রয়েছে এবং সেটা টানলেও খুলবে না। তাই সে সবার প্রথমে গাড়ির নাম্বারে একটি ফটো তুলে নেয় এবং এরপর সে হেল্পলাইন নম্বরে কল করে। কিন্তু এখানকার নেটওয়ার্ক এতটাই খারাপ যার ফলে সে কল করতে পারে না। তাই আবারও সে ভিজিটর সেন্টারে ফিরে যায় এবং চারিপাশটা ভালোভাবে দেখে এবং সে অনুভব করে এই মেয়েটিকে যে বন্দী করেছে সেই ব্যক্তি এই ঘরের মধ্যেই রয়েছে, কিন্তু কে সেটা সে জানে না। ডার্বি সবার প্রথমে নিজেকে শান্ত করে এবং স্বাভাবিক করে এবং তারপর এই মানুষগুলোর সাথে পরিচয় করে। সে জানতে পারে মধ্যবয়সী মানুষটির নাম হলো এডি এবং মহিলাটির নাম স্যান্ডি এবং বাকি দুটো ছেলের মধ্যে একজনের নাম হলো লাকি এবং অন্যজনের নাম যশ। ডার্বি এখানে জানতে পারে এই মধ্যবয়সী মানুষটি অর্থাৎ এডি এবং এই মহিলাটি একে অপরের স্বামী স্ত্রী এবং লাকি নামের ছেলেটি মানুষের সাথে কম কথা বলে এবং যশ নামের ছেলেটি সব সময় মজা করতে ব্যস্ত থাকে। এখন এডি মনে করে তারা যখন এখানে বসে রয়েছে তাই তাদের উচিত একসাথে হয়ে একটি গেম খেলা। তাই সে প্রত্যেককে তাস খেলার জন্য অফার করে। প্রত্যেকে রাজি হয়ে যায় এবং ডার্বি এই সুযোগে এই মানুষগুলোর সম্বন্ধে আরো কিছু জানার চেষ্টা করে এবং তার এই চেষ্টায় সফলতা চলে আসে। সে সেই গাড়ির প্লেটে যেই ঠিকানাটা দেখেছিল সেটা হলো নেভাডা এবং এখানে সে জানতে পারে লাকি নামের ছেলেটি নেভাডাতেই থাকে, অর্থাৎ সেই গাড়িটি তার। একইভাবে সে লক্ষ্য করে লাকির আচরণ খুব একটা ভালো নয়। সে অনেকটা পাগলের মতো আচরণ করে, তাই তার বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায়। ডার্বি সঙ্গে সঙ্গে একটি টয়লেটের নাম করে একটি রেস্ট রুমে চলে যায়, যেটা কিনা দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে রয়েছে এবং সেখানে ঢুকে সে সবার প্রথমে ফোনে 911-এ কল করে। কিন্তু আগের মতোই এবারও একই সমস্যা দেখা দেয়। যেহেতু এখানে নেটওয়ার্ক নেই তাই কোনো রকম কল যায় না। তাই পরে সে গাড়ির নাম্বার প্লেটের ছবি সমেত একটি মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু সেটাও ফেল হয়ে যায়, যার ফলে ধীরে ধীরে ডার্বির টেনশন বাড়তে শুরু করে। এখন এর মধ্যে তার চোখ যায় এই ঘরে থাকা একটি দরজার ওপর, যেটা কিনা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা দীর্ঘ সময় ধরে ব্যবহার হচ্ছে না। ডার্বি এই ঘরে থাকা কিছু ধারালো অস্ত্র ব্যবহার করে সেই দরজার লকটা খুলে ফেলে এবং সোজা বাইরে চলে যায়, কারণ মেন গেট দিয়ে গেলে বাকিরা বুঝে ফেলবে। সে সবার প্রথমে সেই গাড়িটির কাছে যায় এবং একইভাবে গাড়ির দরজার লকটা খুলে ফেলে এবং ভিতরে প্রবেশ করে। কিন্তু সেই বাচ্চাটিকে হেল্প করবে তার আগে লাকি নামের ছেলেটি এখানে চলে আসে এবং সেও গাড়ির মধ্যে ঢুকে পড়ে। ডার্বি এমন ভাবে লুকিয়ে পড়ে যার ফলে লাকি তাকে দেখতে পায় না এবং সে নর্মাল ভাবেই বাচ্চাটির সাথে কথা বলে এবং তাকে জানায় সে যেন চিৎকার না করে এবং খুব শীঘ্রই সে তার আঙ্কেলের কাছে তাকে নিয়ে যাবে। আর এই বলে সে খাবার আনার জন্য পুনরায় গাড়ি থেকে বেরিয়ে যায়। ডার্বি এই সুযোগে বাচ্চা মেয়েটির সাথে কথা বলে এবং জানতে পারে মেয়েটির নাম হলো জে। সে সবার প্রথমে মেয়েটিকে বোঝায় সে তার ক্ষতি চায় না, বরং তাকে এখান থেকে রক্ষা করতে চায় এবং খুব শীঘ্রই সে পুনরায় তার কাছে ফিরে আসবে। আর এই বলে সে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং পুনরায় ঠিক একই রাস্তা দিয়ে ফিরে যায় যেখান থেকে সে এসছিল। এখন যেহেতু বাইরে বরফ পড়তে থাকে তাই নিচে ডার্বির পায়ের ছাপ পড়ে যায়, আর এটা লাকি নামে সেই ছেলেটি দেখে ফেলে। অন্যদিকে ডার্বি সেই ওয়াশরুমের দরজাটা পুনরায় আগের মতো ঠিক করার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে বাইরে যশ নামের ছেলেটি চলে আসে। ডার্বি বুঝতে পারে এটাই সুযোগ এই গোপন তথ্যটা তাকে জানানোর, কারণ সে একা কিছুই করতে পারবে না। তাই সে সঙ্গে সঙ্গে তাকে তার রুমে টেনে নেয়। কিন্তু তখনই লাকি নামের ছেলেটি এখানে চলে আসে এবং ডার্বি তাকে দেখে মিথ্যে অভিনয় করতে শুরু করে দেয়, যাতে সে বুঝতে না পারে যে সে এই ব্যাপারে জেনে গেছে। এবং এরপর যখন লাকি চলে যায় সে যশকে সবকিছু বলে দেয়। সে জানায় কিভাবে লাকি নামের ছেলেটি একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে এবং তাকে তার গাড়ির মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। এখন এই কথা যশ বিশ্বাস করে না, তাই সে তাকে আরো একবার সেই গাড়িতে যেতে বলে এবং তাকে জানায় যদি লাকি নামের ছেলেটি পুনরায় তাকে ফলো করে সেই গাড়ির কাছে যায় তবে সে এটা বিশ্বাস করে নেবে এবং এই ব্যাপারে সে এডিকে জানিয়ে দেবে। ডার্বি তার কথা মেনে নেয় এবং একইভাবে পুনরায় সে গাড়িতে চলে যায় এবং সেখানে থাকা বাচ্চাটির সাথে সে কথা বলতে শুরু করে দেয়।
সে সবার প্রথমে বাচ্চাটার মুখে থাকা টেপটা খুলে দেয় এবং বাচ্চাটি তাকে জিজ্ঞাসা করে লোকগুলো কোথায়, যেটা শুনে ডার্বি বেশ অবাক হয়ে যায়, কারণ লোকগুলো অর্থাৎ এখানে একটা মানুষ ছিল না, বরং অনেকগুলো মানুষ ছিল। সে তাকে জিজ্ঞাসা করে তাকে কতজন মানুষ কিডন্যাপ করেছে। তখন মেয়েটি জানায় 2 জন মানুষ তাকে কিডন্যাপ করেছে এবং অপহরণ করেছে, যেটা শুনে ডার্বি সঙ্গে সঙ্গে বাইরে তাকায় এবং দেখতে পায় সে যাকে বিশ্বাস করে সবকিছু বলে দিয়েছিল, অর্থাৎ যশ, সে একজন কিডন্যাপার এবং সে লাকির সাথে মিলেমিশে কাজ করছে। এখন সেই 2টো ছেলে হাতে বন্দুক নিয়ে সেই গাড়ির দিকে এগিয়ে আসে এবং তাদের লক্ষ্য একটাই, ডার্বিকে মেরে ফেলবে। কিন্তু তারা যখন গাড়ির দরজা খোলে তারা ডার্বিকে খুঁজে পায় না। আসলে ডার্বি ইতিমধ্যে এখান থেকে পালিয়েছে। যশ ভালোভাবে জানে ডার্বি কোথা থেকে পালাতে পারে, তাই সে সঙ্গে সঙ্গে তাকে ফলো করে এবং একটা সময় তাকে ধরে ফেলে। সে সবার প্রথমে ডার্বির কাছে থাকা ফোনটা নিয়ে নেয় এবং সেখানে থাকা মেসেজগুলো সে ডিলিট করে দেয়, যেগুলো কিনা ডার্বি পাঠানোর চেষ্টা করেছিল। এবং একইভাবে জানতে পারে ডার্বির ফ্যামিলির সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয় এবং তার বোন তাকে জানিয়ে দিয়েছে সে যেন হসপিটালে না আসে। অন্যদিকে ভিজিটিং রুমে বসে থাকা এডি লক্ষ্য করে লাকি নামের ছেলেটির আচরণ খুব একটা স্বাভাবিক নয়। তার বেশ সন্দেহ হয়, কারণ সে ডার্বিকে অনেকক্ষণ ধরে দেখছে না। তাই সে ইচ্ছে করেই এই ভিজিটিং রুমের বাইরে চলে যায় এবং চারিপাশটা তদন্ত করতে শুরু করে দেয়। এদিকে যশ নামের ছেলেটি ডার্বিকে ক্রমাগত জেরা করতে শুরু করে দেয় এবং তার ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞাসা করে। ডার্বি এখানে বাধ্য হয়ে তার জীবনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা যশকে জানিয়ে দেয়। একইভাবে যশ এখানে জানতে পারে ডার্বির বাবা সৈনিক ছিল, কিন্তু সে নিজেকেই গুলি করে মেরে ফেলেছিল। এরপর ডার্বি যশকে জিজ্ঞাসা করে সে কেন এই মেয়েটিকে কিডন্যাপ করেছে। যশ তাকে জানায় এই মেয়েটির ফ্যামিলি অনেক বড় লোক এবং সে তার ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে চায়। একইভাবে সে জানায় তুমি মেয়েটিকে হেল্প করতে চাইছিলে ঠিকই, কিন্তু এমনটা করে তার সমস্যা আরো বাড়িয়ে দিয়েছিলে, কারণ মেয়েটির অ্যাডিকশন রোগ রয়েছে আর এই রোগে মানুষটি যদি টেনশন বেড়ে যায় তবে তার সমস্যাও বেড়ে যায়, আর তুমিও ঠিক তেমনটাই করছিলে। অন্যদিকে গাড়ির ভিতরে থাকা বাচ্চা মেয়েটি ডার্বির দেওয়া চাকুটা ব্যবহার করে তার হাতের টেপগুলো আস্তে আস্তে খুলে ফেলে এবং একই সময় এডি নামের সেই মধ্যবয়সী মানুষটি সেই গাড়ির কাছে যায় এবং গাড়ির দরজায় আওয়াজ করে, কিন্তু কোনো কারণবশত মেয়েটি এখন কোনো রকম আওয়াজ করে না, যার ফলে এডি বুঝতে পারে না সেই গাড়ির মধ্যে কেউ বন্দী রয়েছে। অন্যদিকে স্যান্ডি নামের সেই মহিলা সেই টয়লেটে চলে যায় যেখানে ডার্বি এবং যশ রয়েছে। যশ এখান থেকে যাবার আগে ডার্বিকে হুমকি দিয়ে যায়। সে জানায় সে যদি এই মহিলাকে সব সত্যি জানিয়ে দেয় তবে এখানে থাকা প্রত্যেককে সে মার্ডার করে ফেলবে। এখন কথা মতো ডার্বি এই মহিলাকে কোনো কিছুই জানায় না, বরং সে তার টপিকটা চেঞ্জ করে ফেলে। কিন্তু স্যান্ডি ডার্বির চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করে। এরপর এরা 2 জন পুনরায় ভিজিটিং রুমে ফিরে যায় এবং আরও একবার প্রত্যেকে সেই টেবিলের চারপাশে গোল করে বসে। কিন্তু পরের মুহূর্তেই ডার্বি লক্ষ্য করে সেই গাড়ির সামনে বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। সে নিজেকে মুক্ত করে ফেলেছে। একইভাবে এই জিনিসটা লাকি এবং যশও লক্ষ্য করে। তাই লাকি নামের ছেলেটি টয়লেটের বাহানা করে রুমের বাইরে চলে যায় এবং একইভাবে ডার্বিও রেস্ট রুমে চলে যায়। যশ বুঝতে পারে ডার্বি কিছু একটা প্ল্যান বানিয়েছে, তাই সেও বাহানা বানিয়ে তাকে ফলো করতে করতে এগিয়ে যায়। এখন রুমে পড়ে থাকে শুধুমাত্র এডি এবং স্যান্ডি এবং তারা এই ব্যাপারে কিছুই জানে না। এখন যশ সেই রেস্ট রুমে ঢুকতেই সেখানে ডার্বি লুকিয়ে থাকে এবং সে সঙ্গে সঙ্গে তার উপর হামলা করে, কিন্তু তার এই হামলা যশের কোনো রকম ক্ষতি করতে পারে না, বরং যশ তার গলা টিপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই রুমে লাকি নামের সেই ছেলেটি চলে আসে, যে খবর দেয় বাচ্চা মেয়েটি জঙ্গলে পালিয়ে গেছে। এখন এই কথা শুনে যশ ডার্বিকে ছেড়ে দেয় এবং তাকে জোরপূর্বক তাদের সাথে সেই জঙ্গলে নিয়ে যায় যাতে সে মেয়েটিকে খুঁজতে সাহায্য করে। ডার্বিকে অনিচ্ছা সত্ত্বেও এই কাজে তাদেরকে হেল্প করতে হয়। সে মেয়েটির নাম ধরে চিৎকার করতে শুরু করে দেয়। ডার্বি এখানে জানতে পারে লাকি যেই আঙ্কেল কেনি নামের একজন মানুষের সাথে কথা বলছিল, সে তাদের 2 জনকে ছোটবেলা থেকেই মানুষ করেছে এবং একইভাবে এই আঙ্কেল কেনি মেয়ে পাচারের ব্যবসা করে। আর এবারও এই ছোট্ট মেয়েটিকে তারা সেই আঙ্কেল কেনির কাছে নিয়ে যাচ্ছিল। এখন এই কথা শুনে ডার্বি সঙ্গে সঙ্গে তার হাতের টর্চটা এদের 2 জনের দিকে ধরে এবং এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই 2 জন সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে দেয়, যার ফলে ডার্বি মাটিতে পড়ে যায় এবং গড়াতে গড়াতে সে নিচে নেমে যায় এবং একটা সময় সে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে।
এদিকে ভিজিটিং রুমে সেই দুজন গুলির শব্দ শুনে একদম সতর্ক হয়ে যায় এবং এডি সঙ্গে সঙ্গে রুমের বাইরে বেরিয়ে পড়ে এবং চারিপাশটা আরো একবার তদন্ত করতে শুরু করে দেয় এবং এবার সে যে নামে সেই মেয়েটিকে মাটিতে পড়ে থাকতে দেখে সে তাকে কোলে করে রুমের ভিতরে নিয়ে আসে। এখন এরা দুজন একসাথে মিলে বাচ্চা মেয়েটিকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু এই ঠান্ডায় তার শরীর খুবই খারাপ হয়ে গেছে। একইভাবে এখানে ডার্বিও চলে আসে এবং প্রথমবার সে এদের দুজনকে সব সত্যি জানিয়ে দেয়। এখন এই সব কিছু জানতে পেরে এডি সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা চেয়ার দিয়ে লক করে দেয়, কিন্তু এর মধ্যে সেই দুটো ছেলে বাইরে চলে আসে এবং তারা চিৎকার করে এটাই বলতে থাকে যে আমরা তোমাদেরকে ছেড়ে দেব যদি তোমরা সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে আমাদের কাছে ফিরিয়ে দাও। কিন্তু এডি তাকে জানিয়ে দেয় সে কখনোই এটা করবে না, বরং তারা যদি ঘরে প্রবেশ করার চেষ্টা করে তবে তাদেরকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু আসলে এডির কাছে কোনো বন্দুক থাকে না, সে এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলে আর এই প্ল্যানে কাজ হয়, যার ফলে সেই দুজন কিছুটা শান্ত হয়ে যায়। কিন্তু তারা চুপচাপ বসে থাকে না, বরং তারা একটি নতুন প্ল্যান বানায়। তারা এডিকে জানায় এই বাচ্চা মেয়েটি খুবই অসুস্থ এবং তাকে সুস্থ করার জন্য সব রকম মেডিসিন তাদের কাছে রয়েছে, তাই সে যদি বাচ্চাটিকে দিয়ে দেয় তবে তারা তাকে সুস্থ করে দেবে। এখন স্যান্ডি লক্ষ্য করে সত্যি এই মেয়েটি খুবই অসুস্থ এবং তার কিছু মেডিসিন দরকার, তাই সে এই প্ল্যানে রাজি হয়ে যায়। কিন্তু ডার্বি সেই ছেলে দুটোকে জানায় তাদের গাড়ির চাবি তার কাছে রয়েছে, তাই সে যদি গাড়ির চাবি নিতে চায় তবে সে যেন সেই মেডিসিনগুলো তাদেরকে দিয়ে দেয়। কিন্তু এই ছেলেগুলো এই ডিলে রাজি হয় না, বরং তারা গাড়ি থেকে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে আসে, যেটার সাহায্যে তারা এই পুরো বাড়িটাকে আগুন ধরিয়ে দিতে চায়। এখন এডি ডার্বিকে পরামর্শ দেয় সে যেন প্রত্যেকটা গাড়ির চাবি লুকিয়ে ফেলে, কারণ গাড়ির চাবি না থাকলে এই কিডন্যাপারগুলো পালাতে পারবে না এবং পালাতে না পারলে তারা তাদেরকে মারবে না। এখন এই ছেলে দুটো এই পুরো ঘরটা চারপাশে পেট্রোল ঢালতে শুরু করে দেয়, যেটা দেখে স্যান্ডি খুব ভয় পেয়ে যায়। এখন এই হইচের মধ্যে মাটিতে পড়ে থাকা সেই বাচ্চা মেয়েটি জ্ঞান ফিরে যায় এবং সে যখন স্যান্ডিকে দেখতে পায় সে তাকে চিনে ফেলে এবং তার নাম ধরে ডাকতে শুরু করে দেয়। আর এখান থেকে আমরা প্রথমবার জানতে পারি যে এবং স্যান্ডি একে অপরকে অনেক আগের থেকেই জানে এবং চেনে। আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে স্যান্ডি নামের মহিলা যে এর বাড়িতে নার্সের কাজ করত এবং যে নামের মেয়েটি তাকে সব সময় বিরক্ত করত, আর এই কারণে যে যখন কিডন্যাপ হয়ে যায় তখন থেকে স্যান্ডি সেই কিডন্যাপারদের হেল্প করতে শুরু করে দেয়। এখন বর্তমানে যখন এই সব কিছু এডি জানতে পেরে যায়, স্যান্ডি সঙ্গে সঙ্গে ডার্বির চোখে কিছু একটা স্প্রে করে দেয় যাতে সে অজ্ঞান হয়ে যায় এবং এই সুযোগে সেই দুটো ছেলে ঘরে ঢুকে পড়ে এবং স্যান্ডিকে দায়িত্ব দেয় সে যেন এই বাচ্চাটিকে এই মেডিসিনগুলো দিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি যশ এবং লাকি নামের এই দুটো ছেলে কখনোই যে নামে সেই বাচ্চা মেয়েটিকে তার আঙ্কেলের কাছে নিয়ে যেত না, বরং তারাই এই মেয়েদের ডাইরেক্ট পাচার করে দিত। আসলে তারা দুজন এই ব্যবসার সাথে ডাইরেক্ট ভাবে জড়িত রয়েছে। এখন স্যান্ডি নামে সেই মহিলা এই সব কিছু জানতে পেরে খুব ভয় পেয়ে যায় এবং সে দুজনের কাছে ভিক্ষা চায় যাতে এই বাচ্চা মেয়েটিকে কোনো রকম ক্ষতি না করে, কিন্তু একইভাবে জানে এই ছেলেগুলো তাদেরকেও মার্ডার করতে পারে, তাই সে তাকে সেই গাড়ির চাবির ঠিকানাটা বলে দেয় যাতে ছেলেগুলো তাকে ছেড়ে দেয়। কিন্তু এসব বলতে এডি প্রতিবাদ করতে শুরু করে দেয়, কারণ সে এই ছেলেগুলোকে কোনো কিছুই দিতে চায় না। আর এমনটা করাতে যশ সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে ফেলে। স্যান্ডি যে কিনা পাশে দাঁড়িয়েছিল সেও এর প্রতিবাদ করতে শুরু করে দেয় এবং যশ তাকেও গুলি করে মেরে ফেলে। এখন ডার্বি সেই স্প্রে মেশিনটার কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যেটার সাহায্যে অজ্ঞান করা যায়, কিন্তু যশ তার আগেই তাকে আহত করে ফেলে এবং একইভাবে ডার্বিকে টানতে টানতে দেওয়ালের কাছে নিয়ে যায় এবং তার হাতটায় একটি পেরেক দিয়ে দেওয়ালের সাথে আটকে দেয় এবং তারপর সে তার বন্ধু লাকিকে নিয়ে বাইরে চলে যায়, কারণ তার চোখে সেই স্প্রে কিছুটা চলে এসেছিল এবং তাকে ফ্রেশ করার জন্য সে বাইরে নিয়ে যায়। এখন ভিতরে ডার্বি সেই পেরেকটা তোলার চেষ্টা করে, কিন্তু এটা খুবই যন্ত্রণাদায়ক, যার ফলে সে সেটা পারে না। সে দূরে একটি হ্যামার দেখতে পায়, কিন্তু সেটা তার আয়ত্তের থেকে অনেকটাই দূরে থাকে। এই প্ল্যানেও সে ব্যর্থ হয়ে যায়। সে বাধ্য হয়ে জেকে হেল্প করতে বলে, যে তার কথা মতো সেই হ্যামারটা ডার্বির হাতে তুলে দেয়, কিন্তু ডার্বি সেটা ব্যবহার করবে তার আগেই সেই দুটো ছেলে পুনরায় ঘরে চলে আসে, যার ফলে ডার্বি সেই হ্যামারটা তার পিছনে লুকিয়ে ফেলে। এখন যশ নামের ছেলেটি ডার্বির কাছে আরো একবার চলে আসে এবং তাকে সেই গাড়ির চাবির সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো কথাই বলে না। এখন এর মধ্যে যশ
তাকে জানায় তার মা যে কিনা হসপিটালে ভর্তি ছিল সে মরে গেছে। একইভাবে যশ ফোনে একটি মেসেজ দেখতে পায় যেটা কিনা পুলিশের কাছ থেকে ফোনে এসছে, আর এই মেসেজে লেখা থাকে তারা খুব শীঘ্রই এখানে চলে আসছে, কারণ আগের কিছু মেসেজ পুলিশের কাছে চলে গিয়েছিল। এখন এই দুটো ছেলে বুঝতে পারে তারা ধরা পড়ে যাবে, তাই যশ ডার্বিকে ধমকি দেয় সে যদি চাবির ঠিকানা না বলে দেয় তবে সে বাচ্চা মেয়েটির হাতেও একই রকম ভাবে পেরেক পুঁতে দেবে। আর এটা দেখে লাকি নামে সেই ছেলেটি প্রতিবাদ করে, কারণ সে বাচ্চাটাকে এরকম ভাবে কষ্ট দিতে চায় না। কিন্তু যশ থামে না, যার ফলে ডার্বি তাকে চাবির ঠিকানা বলে দেয়। যশ সবার প্রথমে লাকিকে তার বন্দুকটা দিয়ে দেয় যাতে সে এদের দুজনের ওপর নজর রাখতে পারে, এবং এরপর সে বাইরে চাবি খুঁজতে চলে যায়। ডার্বি বুঝতে পারে লাকি নামের ছেলেটি এই কিডন্যাপার গ্যাংয়ে রয়েছে ঠিকই, কিন্তু সে অতটা নিষ্ঠুর নয়। সে মোটেও এই বাচ্চা মেয়েটিকে মার্ডার করতে চায় না, আর এই কারণে সে জেকে অর্ডার দেয় সে যেন ঘরের লাইটটা বন্ধ করে দেয়, কারণ এমনটা করলে লাকি তাকে মার্ডার করবে না। যেও কথা মতো সেই সুইচ বোর্ডের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে। যদিও লাকি এমনটা করতে মানা করে, কিন্তু সে এগিয়ে যায় এবং লাইটটা বন্ধ করে দেয়। এখন এই লাইট বন্ধ হওয়ার সাথে সাথে ডার্বি একটি বিশেষ মেডিসিন খেয়ে নেয় যাতে তার ব্যথাটা কিছুটা কমে যায়, এবং এরপর সেই হ্যামার দিয়ে তার হাতের পেরেকটা তুলে ফেলে। অন্যদিকে লাকি সেই বাচ্চাটির সাথে লড়াই করে যায় এবং একটা সময় সে লাইটটা পুনরায় অন করে দেয়, কিন্তু তখনই ডার্বি হাতে হ্যামার নিয়ে তার উপর আঘাত করে, কারণ সে নিজেকে মুক্ত করে ফেলেছে। এখন এর মধ্যে যশ রুমে প্রবেশ করে। সে লক্ষ্য করে ডার্বি তার হাতে অস্ত্রটি তার বন্ধু লাকির দিকে ধরে রেখেছে, যার ফলে সে বাধ্য হয়ে নেইল গান চালায় না, এবং একটা সময় বাচ্চা মেয়েটি যশের হাতে থাকা বন্দুকের ওপর আঘাত করে, আর এমনটা করাতে তার বন্দুক ফায়ার হয়ে যায় এবং একটি পেরেক সোজা লাকির মাথায় গেঁথে যায়। এখন এই সুযোগে ডার্বি বাচ্চা মেয়েটিকে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যায় এবং সোজা বাইরে থাকা একটি গাড়ির মধ্যে উঠে পড়ে। এদিকে ঘরের মধ্যে যশ লাকিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, বরং কিছু সময়ের মধ্যেই লাকি মরে যায়। স্বাভাবিকভাবেই যশ খুব রেগে যায়, তাই সে ঘর থেকে বেরিয়ে তার সেই নীল গান দিয়ে কন্টিনিউ সেই গাড়ি লক্ষ্য করে ফায়ার করে যায়, এবং একটা সময় গাড়ির টায়ার ব্লাস্ট হয়ে যায়, যার ফলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে যশ পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তারপর সে গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই পুলিশ অফিসার এখানে চলে আসে। এখন এই পুলিশের গাড়ির শব্দ শুনে ডার্বির জ্ঞান ফিরে আসে এবং সে হাতে একটি বন্দুক তুলে নেয়। একই সময় পুলিশ অফিসার যশের দিকে বন্দুক ধরে এবং তাকে থামতে বলে, কিন্তু যশ থামে না, সে ক্রমাগত গাড়ির দিকে এগিয়ে যায়। আর এই জিনিসটা ডার্বি লক্ষ্য করে, তাই সে তার বন্দুক দিয়ে যশের পায়ে একটি গুলি মারে। এখন এই দৃশ্য দেখে পুলিশ অফিসার ডার্বিকে খুনি মনে করে এবং সে সঙ্গে সঙ্গে ডার্বিকে লক্ষ্য করে ফায়ার করে দেয়। যশ এই সুযোগটা নিয়ে নেয়, সে ডার্বির হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় এবং পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে, এবং এরপর সে ডার্বিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তাই সে পুলিশ অফিসারের বন্দুকটা নিয়ে আসে এবং ডার্বিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে ডার্বি হাতে একটি স্ক্রুড্রাইভার তুলে নেয় এবং সেটা দিয়ে যশের উপর আঘাত করে, এবং সে ততক্ষণ আঘাত করে যায় যতক্ষণ না সে মরে যাচ্ছে। এবং এরপর সে কোন রকমে সেই পুলিশ অফিসারের রেডিওর কাছে পৌঁছায় এবং তাকে হেল্প করতে বলে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং আমাদেরকে দেখানো হয় সেই রিহ্যাব সেন্টার, আর এখানে আমরা দেখতে পাই ডার্বি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং সে আবারও রিহ্যাব সেন্টারে চলে এসেছে। কিন্তু এখানে এসে সে নেশা ছেড়ে দিয়েছে, বরং তার একটি নতুন নেশা দেখা দিয়েছে, আর সেটা হলো সে সেই বাচ্চা মেয়েটি যার নাম জে, তার করা একটি ড্রয়িং সে মন দিয়ে দেখতে থাকে, আর এটা না দেখলে তার মনটা ভালো হয় না। আর এভাবেই তার দিনগুলো কাটতে থাকে এবং একদিন এখানকার নার্স তাকে জানায় তার সাথে একটি মেয়ে দেখা করতে এসেছে। ডার্বি সঙ্গে সঙ্গে ভিজিটিং রুমে চলে যায় এবং দেখতে পায় মেয়েটি আর কেউ নয়, স্বয়ং তার বোন। আর এবার তার বোনের মুখে হাসি রয়েছে, অর্থাৎ এদের মধ্যে সব ঝামেলা মিটে গেছে। তাই এরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ বলিউড।